হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের গ্যাসের গতীয় তত্ত্ব এই চ্যাপ্টার 4 নম্বর পার্টিতে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো। সেটা দেখুন এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, গ্যাস গতীয় তত্ত্ব অনুসারে উষ্ণতার ব্যাখ্যা, অর্থাৎ গতিশক্তির সঙ্গে উষ্ণতার কি সম্পর্ক আছে, চাপের কি সম্পর্ক আছে, সেখানে মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সিএম বা সর্বোচ্চ যেই বেগেতে সর্বোচ্চ অণু থাকে সেই বেগ, অ্যাভারেজ বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ স্পিড, আর কি আরএমএস স্পিড, এদের মধ্যে সম্পর্ক কী আছে সেই সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথায় স্কিপ একদম করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি নতুন থাকে অবশ্যই সায়েন্স বিটি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, গ্যাসের গতিশক্তি, মোট শক্তি। ওকে, গ্যাসের মোট শক্তি, গ্যাসের মোট শক্তি। ওকে, গ্যাসের মোট শক্তি। ধরো একটা চেম্বার আছে, এখানে সিল দেখানো আছে, এটা এখানে সিল করা আছে, এখানে কিছু গ্যাস আছে। ধরলাম এন সংখ্যক গ্যাস আছে এবং প্রত্যেকটা গ্যাসীয় অণুর ভর হচ্ছে স্মল এম। ওকে, তাহলে ধরলাম এখানে ধরি এন সংখ্যক গ্যাসীয় অণুর বেগ যথাক্রমে কি C1, C2, C3, ডট করে Cn, এবং প্রতিটি অণুর ভর হচ্ছে স্মল। ওকে, তাহলে আমরা কি জানি যে একটা চেম্বারের মধ্যে যে গ্যাসীয় অণুগুলো কি থাকে, অবিরাম গতিতে থাকে, তাই না? ব্রাউনিয়ান মোশন আলোচনা করেছেন এর আগে। অর্থাৎ এরা কোনো সময় স্থির অবস্থায় থাকে, সর্বদা কি থাকে, গতিশীল অবস্থায় থাকে। তাহলে গতিশীল অবস্থায় থাকলে কি হয়, তার একটা শক্তি কাজ করবে। তাহলে সেখানে যে কোনো একটা বস্তু যখন শক্তি নির্ণয় করে সেখানে গতিশক্তি এবং স্থিতিশক্তি থাকে, কিন্তু গ্যাসীয় অণুর ক্ষেত্রে এখানে স্থিতিশক্তি থাকে না। তাহলে কোনো একটা গ্যাসীয় চেম্বার যখন গ্যাস মুভ করে, তার মোট শক্তি তার গতিশক্তির সাথে সমান হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, গ্যাসের ক্ষেত্রে স্থিতিশক্তি, অণুগুলির স্থিতিশক্তি ইকুয়াল টু 0, অণুগুলির গতিশক্তি থাকবে। ওকে, এবং অণুগুলির গতিশক্তিটা থাকবে। তাহলে অণুগুলির স্থিতিশক্তি কি 0 হবে। তাহলে অতএব মোট শক্তি, অতএব গ্যাসের মোট শক্তি ইকুয়াল টু গ্যাসের গতিশক্তি। তার মানে কোনো গ্যাসের আমরা যে শক্তি নিয়ে নেবে সেই শক্তিটা কী হবে, তার গতিশক্তি হবে। অর্থাৎ প্রত্যেকটা অণুর যে কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে তার সমষ্টি হবে। তাহলে আমরা জানি যে কোনো একটা গ্যাসীয় অণুর ক্ষেত্রে আমরা গতিশক্তি কি জানি, ½mv² হয়, তাই না? তাহলে এখানে প্রতিটা অণুর বেগ আমি লিখে দিয়েছি। তাহলে এখানে গতিশক্তি কত হবে, তাহলে মোট শক্তি, তাহলে বা E ইকুয়াল টু, বা অতএব E ইকুয়াল টু মোট শক্তি, E ইকুয়াল টু ½mc1² প্লাস ½mc2², কারণ প্রত্যেকটার ভর এক, প্রত্যেকটা অণুর ভর এক হবে কিন্তু বেগ আলাদা হবে, প্লাস ½ mc3² প্লাস ডট করে প্লাস ½ mcn²। ভালো করে বুঝুন, একদম বেসিকভাবে আমি যেভাবে বোঝাচ্ছি একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এই জায়গাটা। তাহলে আমরা বের করতে যাচ্ছি কি, কোনো গ্যাসীয় যে গ্যাস থাকে সেই গ্যাসীয় অণুগুলির মোট শক্তি নির্ণয় করতে যাচ্ছি। এবার গ্যাসীয় চেম্বারের মধ্যে, যে চেম্বারের মধ্যে গ্যাস আছে সেই গ্যাসীয় অণুগুলো কি অবিরাম গতিতে এলোমেলোভাবে, স্বতঃস্ফূর্তভাবে এবং চিরস্থায়ী সর্বদা তারা কি মোশনে থাকে, গতিশীল অবস্থায় থাকে। তাহলে এখানে কখনো স্থিতিশক্তি পাওয়া যাবে না।
যদি বলা হয় একটা গ্যাসের ক্ষেত্রে স্থিতিশক্তির মান কত হবে, সেটা সর্বদা শূন্য হবে। তার মানে কোনো গ্যাসের মোট শক্তি বলতে তার গতিশক্তিকে বোঝায়। ওকে, এবং আমরা জানি কি গতিশক্তি কী হয়, এবং কোনো গ্যাসের মোট গতিশক্তি কী হবে, তার প্রতিটি অণুর যে গতিশক্তি হবে তার সমষ্টি হবে, কোনো ইন্ডিভিজুয়াল শক্তি হবে না, প্রতিটি অণুর যে শক্তি হবে গতিশক্তি হবে তার সমষ্টি হবে। টোটাল n সংখ্যক যদি অণু থাকে তাহলে n সংখ্যক গতিশক্তির সমষ্টি, সেটা হচ্ছে গ্যাসের মোট শক্তি। তাহলে গ্যাসের মোট শক্তি ইকুয়াল টু দেখে নাও হাফ অফ mc1, c1 অণুর বেগ, এটা হাফ অফ mc1 স্কোয়ার, হাফ অফ mc2 স্কোয়ার, এইভাবে। তাহলে এখানে যদি কমন নিয়ে নিই, হাফ অফ m যদি কমন নিয়ে নিই তাহলে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস cn স্কোয়ার। ওকে, একটা কাজ করছি, আমি ডিভাইডেড বাই n করে দিলাম, এখানে ইনটু n করলাম। কেন ডিভাইড বাই n করলাম, কারণ এর মান আমরা জানি। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা E ইকুয়াল টু হাফ অফ স্মল m n, ওকে, m n স্মল m ইন্টু n, এইটার মান কি আমরা জানি কি, CRMS ইকুয়াল টু রুট অফ c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট ডট করে cn স্কোয়ার বাই n, তাই না? তাহলে বা c স্কোয়ার ইকুয়াল টু, এইটা CRMSটা হচ্ছে আমরা c দ্বারা রিপ্রেজেন্ট করি, c স্কোয়ার ইকুয়াল টু c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস cn স্কোয়ার বাই n। তাহলে আমি এখানে c স্কোয়ার বসাতে পারি, তাহলে বলতে পারি কি c স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ mn c স্কোয়ার। ওকে, এটা এবার mn কি দেখে নাও, m হচ্ছে কি একটা অণুর ভর, আর n হচ্ছে কি n সংখ্যক অণু। তাহলে গ্যাসের মোট ভর আবার গ্যাসের মোট ভর, সেটাকে যদি আমি m0 বলি বা m0 বললাম, সেটা স্মল m ইন্টু n। ওকে, স্মল m ইন্টু n। তাহলে বা আমি এটাকে এমই বলছি, ক্যাপিটাল এম। তাহলে এম, তাহলে অতএব আমরা পাচ্ছি কি E ইকুয়াল টু হাফ অফ mc স্কোয়ার, হাফ অফ mc স্কোয়ার। এবার সি এর মান কি দেখে নাও, আমরা সিটা কি জানি দেখে নাও, এর আগের পার্টে আমি অর্থাৎ 3 নম্বর পার্টিতে বের করেছিলাম চাপের সঙ্গে সি সমান পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার ছিল, দেখে নাও। আমরা এর আগের পার্টে করেছিলাম যে চাপের রাশিমান, গ্যাসের চাপের রাশিমান, সেটা কী ছিল, পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। ওকে, 1/3 রো সি স্কোয়ার। তাহলে সেখান থেকে বলতে পারি কি যে সি স্কোয়ার ইকুয়াল টু 3p বাই রো, তাই না? তাহলে এখানে বসাবো, তাহলে বা ই ইকুয়াল টু হাফ অফ m 3p বাই রো। দেখে নাও ব্যাপারটা বুঝতে পারলো কি, দেখে নাও খুবই সহজ আছে। আমি জিনিসটা একদম আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও খুবই সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আমি চাইছি কি একটা গ্যাসের অণুর মোট শক্তি নির্ণয় করতে। আমরা গ্যাসের অণুর স্থির শক্তি থাকে না, সেই জন্য গ্যাসের মোট শক্তি তার গতিশক্তির সাথে সমান হবে। তাহলে সেটা ইকুয়াল করলাম, তাহলে ই ইকুয়াল টু প্রত্যেকটা অণুর ইন্ডিভিজুয়ালি আমরা গতিশক্তি বের করলাম, তার সমষ্টি করলাম, পেলাম কি হাফ অফ mn c স্কোয়ার। এবার স্মল m হচ্ছে কি একটা অণুর ভর, n হচ্ছে n সংখ্যক, তাহলে n সংখ্যক অণুর ভর কত হবে, ক্যাপিটাল M ধরলাম, মোট গ্যাসের ভর, তাহলে mn। তাহলে এখানে আলটিমেট সমীকরণ কি দাঁড়াবে, ই ইকুয়াল টু হাফ অফ mc স্কোয়ার, কারণ এটা হচ্ছে কি c স্কোয়ার, RMS বেগের স্কোয়ার হবে। এবার দেখো না, আমরা এর আগের পার্টে দেখেছিলাম কি চাপের রাশিমালার ক্ষেত্রে পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। যারা এর আগের পার্টটা দেখুনি তারা অবশ্যই দেখে নেবে, সেখানে কিন্তু খুব সহজভাবে এই সমীকরণটা কীভাবে প্রতিষ্ঠা করা যায় এবং তার কনসেপ্টটা পুরো A to Z আমি বুঝিয়েছিলাম। শুধু ডেরিভেশন করা নয়, কেন সেটা হচ্ছে, কিভাবে আসছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেই হিসাবে আমি এর আগের পার্টে বুঝিয়েছিলাম, তোমরা যারা দেখুনি অবশ্যই দেখে নেবে। তা দেখে নাও হাফ অফ m 3p বাই রো, এটা পেলাম। এবার দেখে নাও নেক্সট, আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা। তাহলে আমরা কী পেলাম দেখো, এতটুকু এখন পর্যন্ত আমরা কী পেলাম দেখো না, তাহলে পেলাম কি স্টার মার্ক দিলাম, ই ইকুয়াল টু 3/2 mp বাই রো। ওকে, এটা এবার দেখে নাও, আমরা জানি কি রো ইকুয়াল টু m বাই ভি। ওকে, তাহলে m ইকুয়াল টু কী হবে, রো ভি, m বা আমরা বলতে পারি কি বা m ভি ইকুয়াল টু m বাই রো। যেহেতু এটা তাহলে এটা ভি ইকুয়াল টু m বাই রো, তাহলে m বাই রো হচ্ছে ভি, আমরা বলতে পারি তাহলে বা
ই ইকুয়াল টু 3/2 পিভি। দেখলাম আমরা এটা পেলাম। তাহলে ই ইকুয়াল টু 3/2 পিভি, ই ইকুয়াল টু 3/2 পিভি। দেখে নাও, আমরা যদি রো এর মানটা বসিয়ে দিই, এম হচ্ছে টোটাল গ্যাসের ভর আর এটা ভি হচ্ছে টোটাল গ্যাসের আয়তন, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো। তাহলে এম বাই রো যেটা পেলাম সেটা হচ্ছে ভি, তাহলে ই ইকুয়াল টু 3/2 পি। তাহলে এটা হচ্ছে কি চাপের সঙ্গে গ্যাসের চাপ এবং গ্যাসের মোট শক্তির মধ্যে সম্পর্ক। তা তুমি যদি বলে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের মোট চাপ এবং গ্যাসের মোট শক্তির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠাগুলো, আর তোমাকে এতটুকু প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করলাম? একদম সিম্পল ছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখে নাও, এখানে এবার আমরা এটা কিছু কথা বলবো, সেটা হচ্ছে কি দেখে নাও। তাহলে আমরা যদি এখানটা দেখি যে ই ইকুয়াল টু কোনো গ্যাসীয় অণুর মোট শক্তি 3/2 ইন্টু পিভি। তাহলে এখান থেকে যদি চাপটা বের করি, তাহলে এটা হচ্ছে কি চাপ এবং মোট শক্তি সম্পর্ক, চাপ এবং মোট শক্তির রাশি বলা। ওকে, এবার দেখে নাও, আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি, সেটা কি দেখো, আমরা পি ইকুয়াল টু যদি লিখি, পি ইকুয়াল টু লিখতে যাই, তাহলে কী পাবো দেখে নাও, 2/3 ই বাই ভি। ঠিক আছে কি, পি ইকুয়াল টু 2/3 ই বাই ভি। পি ইকুয়াল টু দেখে নাও 2/3 ভি নিচে চলে আসবে। এবার দেখে নাও, তাহলে আমরা এটা পেলাম কি চাপ হচ্ছে কি প্রতি একক আয়তন ই বাই ভি ইন্টু 2/3। ওকে, এবার দেখে নাও, যদি ভিটা 1 করে দিই, এখন ভি ইকুয়াল টু 1, অর্থাৎ প্রতি একক আয়তনে। তাহলে আমরা বলতে পারি কি, অতএব প্রতি একক আয়তনে গ্যাসের চাপ সেটা কত হবে, 2/3 ইন্টু ই। গ্যাসের চাপ পি ইকুয়াল টু 2/3 ইন্টু ই। ঠিক আছে কি, দেখে নাও। তার মানে আমরা কী পাচ্ছি, প্রতি একক আয়তনের চাপের গ্যাসের চাপ মোট শক্তির 2/3 অংশ, বা 2/3 মোট শক্তির 2/3 গুণ। ওকে, তাহলে ভালো করে বুঝে নাও, আমরা প্রথমে মোট শক্তি বের করলাম, সেখান থেকে পেলাম কি ই ইকুয়াল টু 3/2 পিভি। তাহলে এটা হচ্ছে কি চাপ এবং মোট শক্তির মধ্যে সম্পর্ক। এবার দেখে নাও, সেখানটা যদি চাপ বের করতে হয়, চাপ ইকুয়াল 2/3 ই বাই ভি। ভিটা যদি 1 হয়ে যায়, 1 মানে কি প্রতি একক আয়তন, আয়তনটা একক হয়ে গেছে। তাহলে আয়তন যদি একক হয়ে যায়, তাহলে চাপটা কী হবে, 2/3 ই। তাহলে এটা হচ্ছে কি প্রতি একক আয়তনে গ্যাসের চাপ। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে অতএব প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে গ্যাসের চাপ, গ্যাসের মোট শক্তির 2/3 গুণ। তাহলে মোট শক্তির 2/3 অংশ বা 2/3 গুণ, এটাই হচ্ছে কি গ্যাসের চাপ হবে। তাহলে পুরো বিষয়টাকে সামারাইজ করে নেব একবার। তাহলে আমরা এখানে চাপ আর মোট শক্তির সম্পর্ক তৈরি করতে চাইছি। তাহলে কোনো গ্যাসের ক্ষেত্রে মোট শক্তি তার গতি শক্তির সঙ্গে সমান হবে, স্থির শক্তি থাকবে না। সেখান থেকে আমরা একটা মোট শক্তি বের করলাম, ই ইকুয়াল টু হাফ অফ এম সি স্কোয়ার, ক্যাপিটাল এম সি স্কোয়ার। এবার সি হচ্ছে কি আরএমএস স্পিড। তাহলে আমরা জানি, এর আগের পার্টে আমি বের করেছিলাম চাপের রাশিমালা, চাপের সঙ্গে বেগের আরএমএস বেগের সম্পর্ক কী ছিল, পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 3p বাই রো। তাহলে এর আগে যেটা পেয়েছিলাম সি স্কোয়ার, সেই সি এর জায়গায় আমি পি মানটা বসিয়ে দিলাম। এই মানটা বসিয়ে দেওয়ার পর দেখলাম এম বাই রো, এমটা হচ্ছে মোট গ্যাসের ভর, রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, তাহলে এম বাই রো হচ্ছে কি ভি আয়তন। তাহলে সেখান থেকে ই ইকুয়াল টু আমরা 3/2 পিভি পেয়ে গেলাম। ওকে, একদম সিম্পলভাবে। নেক্সট কি, যদি আমরা চাপ বের করতে হয়, চাপের সঙ্গে মোট শক্তি সম্পর্ক, তাহলে পি ইকুয়াল টু 2/3, পি ইকুয়াল 2/3 ভি হবে। ভিটা যদি 1 হয়ে যায়, তাহলে পি ইকুয়াল 2/3 ই। তার মানে এখানে বোঝা যাচ্ছে কি প্রতি একক আয়তনের চাপ হচ্ছে কি মোট শক্তির 2/3 গুণ। ওকে, তো আশা করি বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি চাপ মানে উষ্ণতা আর গতি শক্তির সঙ্গে সম্পর্কটা কি, সেইটা বের করে দেখলাম।
উষ্ণতা এবং মোট শক্তির মধ্যে সম্পর্ক বা গতিশক্তি, এখানে মোট শক্তি মানে গতিশক্তি, সেটা কি হবে দেখে নাও। তাহলে উষ্ণতা এবং মোট শক্তি, উষ্ণতা এবং মোট শক্তি কি হবে দেখে নাও। আমরা জানি কি কোনো গ্যাস যখন তাপ শোষণ করে বা কোনো গ্যাসকে যখন বাইরে থেকে তাপ দেওয়া হয়, ওকে, তাপ দিলে কি হচ্ছে, দুটো জিনিস ঘটে। ওকে, তাপ দিলে কি হয়, প্রথম হচ্ছে কি তার উষ্ণতার বৃদ্ধি পায়, উষ্ণতার বৃদ্ধি পাবে। তাহলে কোনো গ্যাসে তাপ দিলে, কোনো গ্যাসে তাপ দিলে এক নম্বর হচ্ছে কি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পায়, আর দু নম্বর হচ্ছে কি গ্যাসীয় যে অণুগুলো আছে তার গতিশক্তি কি বৃদ্ধি পাবে, এবং গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। ওকে, গতিশক্তি। তাহলে এই দুটো জিনিস ঘটে, দেখে নাও। তাহলে কোনো গ্যাসীয় চেম্বারেতে যদি আমি বাইরে থেকে তাপ প্রযুক্ত করি, তাহলে আমরা বাইরে থেকে বুঝতে পারছি কি তার উষ্ণতা বাড়বে। ওকে, গ্যাসীয় প্রসারণ হবে, যদি আমি বলি প্রসারণের কথা বলি। আর কি হবে, গ্যাসে যে অণুগুলো যে গতিশক্তি নিয়ে মুভ করছিল সেই গতিশক্তি কি আরও ইনক্রিজ করবে। এবার আমরা যদি আরেকটু ডিপে ঢুকি যে কেন এই ঘটে, দেখে নাও। নর্মালি আমরা জানি কি গ্যাসের চেম্বারের মধ্যে গ্যাসগুলো কি অবিরাম গতিতে তারা মুভ করছে, গতিশীল অবস্থা আছে, তারা একটা গতিশক্তি নিয়ে মুভ করছে। এবার বাইরে থেকে যখনই তাপ দেওয়া হবে তখন সেই অণুগুলির শক্তি কী হবে, বৃদ্ধি পাবে। তাপ এক প্রকার শক্তি আমরা জানি। তাহলে যখনই একটা গ্যাসে ধর কোনো একটা বস্তু দৌড়াচ্ছে, তাকে আরও তাপ দেওয়া, তার শক্তি কী হবে, আরও বৃদ্ধি হচ্ছে। দেখো একটা এক্সাম্পল, এটা কোনো একটা বস্তু দৌড়াচ্ছে বা গতিশীল আছে, যে শক্তি নিয়ে গতিশীল আছে তাদের যে আরও শক্তি দেওয়া হয়, তার গতিশক্তি কী হবে, আরও বৃদ্ধি পাবে। তাহলে একটা গ্যাসীয় চেম্বারের মধ্যে গ্যাসীয় অণুগুলি একটা শক্তি নিয়ে মুভ করছে, গতিশীল অবস্থায় আছে। তাকে যদি বাইরে থেকে আবার শক্তি সাপ্লাই করা হয়, তার গতিশক্তি কী হবে, ইনক্রিজ করবে। তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাহলে এই শক্তি যখন গ্যাসীয় অণুতে প্রয়োগ করা হবে, তা সেই গ্যাসীয় অণুগুলি কী হবে, এর গতিশক্তি বৃদ্ধি পাবে। তার মানে এরা আরও বেশি করে কী হবে, বিভিন্ন গ্যাসীয় মানে বিভিন্ন অণুদের সঙ্গে কলিশন করবে এবং বিভিন্ন গ্যাসীয় চেম্বারে দেয়াল ধাক্কা করবে, এবং এর ফলে উষ্ণতা কী হবে, বৃদ্ধি হবে। মানে ওভারঅল আমরা বাইরে থেকে কী দেখবো, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে গেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে ঘটে। তাহলে হচ্ছে দুটো জিনিস ঘটবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস ঘটে, সেটাকে আমরা দুটো পার্টে লিখলাম। একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি। তাহলে কেন উষ্ণতা বৃদ্ধি হয়, কারণ হচ্ছে কি গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি হওয়ার কারণে, গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি হওয়ার কারণে এরা বেশি মানে গ্যাসের চেম্বার দেয়ালে বেশি ধাক্কা করবে, তারপর এখানে উষ্ণতা বেশি উৎপন্ন হবে বা এদের মধ্যে কলিশন বেশি হবে, তারপর উষ্ণতাও বেশি হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয়, গ্যাসীয় অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে মানে বলা যায় তাপ এমন একটা ধর্ম যা গ্রহণ করলে কোনো গ্যাসীয় অণুর কি গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে গ্যাসের গতিশক্তি আর এই উষ্ণতা বৃদ্ধি পরস্পর কী হবে, সমানুপাতিক হবে। তা যার গতিশক্তি যত বেশি তার উষ্ণতা তত বেশি। অর্থাৎ যেই গ্যাসীয় চেম্বারের, আমরা যদি উল্টো দিকে বলি, যে গ্যাসীয় চেম্বারের উষ্ণতা যত বেশি, সেই গ্যাসীয় চেম্বারের গতিশক্তি তত বেশি বা মোট শক্তি তত বেশি। তার মানে কি, এখানে গ্যাসের মোট শক্তি আর উষ্ণতা পরস্পর কী হবে, সমানুপাতিক হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি, যত গতিশক্তি ইনক্রিজ হবে ততই উষ্ণতা ইনক্রিজ হবে, গতিশক্তি যত ডিক্রিজ হবে উষ্ণতা তত ডিক্রিজ হবে। যদি উল্টো দিকে বলি, কোনো গ্যাসের উষ্ণতা যত বৃদ্ধি করানো হবে তার গতিশক্তি তত বাড়বে, কোনো গ্যাসের উষ্ণতা যত হ্রাস করানো হবে গতিশক্তি তত হ্রাস ঘটবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গতিশক্তি বা মোট শক্তি আর উষ্ণতা পরস্পর সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি কি, ই প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। ই প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা, ক্যাপিটাল টি হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা। তাহলে ই প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। আবার আমরা কি জানি, একটু আগে যেটা নির্ণয় করলাম সেটা কি,
আবার কি বের করলাম, এখন চাপ আমরা মোট শক্তি বের করলাম, ই ইকুয়াল টু কী পেলাম 3/2 পিভি, ই ইকুয়াল টু কী পেলাম 3/2 পিভি। তার মানে বলতে পারি কি তাহলে বা ই প্রপোর্শনাল টু পিভি, যদি 3/2 ধ্রুবক তো তাহলে এই দুটোকে কম্পেয়ার করে এটা 1 এইটা 2, তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি, তাহলে অতএব পিভি প্রপোর্শনাল টু টি, ই প্রপোর্শনাল টি ই প্রপোর্শনাল পিভি, তারপর পিভি প্রপোর্শনাল টু কি টি হয়ে যাবে। তাহলে বা বলতে পারি কি পিভি ইকুয়াল টু কেটি, কী হচ্ছে কনস্ট্যান্ট, কী হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টকে অ্যাকচুয়ালি বোলজম্যান কনস্ট্যান্ট বলা হয়, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে পিভি ইকুয়াল টু কেটি পেলাম। ব্যাপারটাকে এক চেন ওয়াইজ মনে রাখার চেষ্টা করো, বিচ্ছিন্নভাবে বোঝার চেষ্টা করো না, প্রত্যেকটা সম্পর্ক আছে। একদম মোট শক্তি গ্যাসের মোট শক্তি যে নির্ণয় করলাম সেখান থেকে চেন ওয়াইজ মনে করবে। মোট শক্তি কীভাবে নির্ণয় করলাম, সেখান থেকে গতিশক্তি, মোট শক্তি মানে যে গতিশক্তি, সেই গতিশক্তি কীভাবে নির্ণয় করলাম, তারপর চাপের সঙ্গে মোট শক্তির কী বা গতিশক্তির কী সম্পর্ক হলো, তারপরে কোনো গ্যাসকে উষ্ণতা দিলে কি প্রবলেম হয় বা কী সমস্যা হয় বা কী ঘটে, তার সেখান থেকে আমরা শক্তি এবং উষ্ণতা সম্পর্ক পেলাম। আবার শক্তির সঙ্গে আমার চাপের একটা সম্পর্ক আছে এইটা, সেখান থেকে দুটোকে ইকুয়াল করে পিভি ইকুয়াল টু পিপি সমান্তরাল বা সমানুপাতিক টি হলো, তাহলে পিভি ইকুয়াল টু কেটি। তাহলে কে দেখে নাও, তাহলে এই কেটাকে বলে কি সার্বজনীন ধ্রুবক, তাহলে এই কে বলে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আমরা এখানে বলবো কি অতএব 1 মোল গ্যাসের ক্ষেত্রে কী হবে পিভি ইকুয়াল টু কেটি সমীকরণ। গ্যাসের গতি তত্ত্ব অনুযায়ী আমরা পেলাম কি 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কেটি সমীকরণটা হবে। এখানে কি হলো কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, সার্বজনীন গ্যাস, এই কেটাকে আমরা পরবর্তীতে আর বলেছিলাম। তার মানে আবার আমরা জানি কি 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ কি হয় পিভি ইকুয়াল টু আরটি, তাই না, পিভি ইকুয়াল টু আরটি। ওকে, তাহলে আমরা একটা পেয়ে গেছি, দেখে নাও। তাহলে পুরো বিষয়টাকে ভালো করে বুঝে নাও। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে কোনো গ্যাসকে যদি আমি বাইরে থেকে তাপ প্রযুক্ত করি তাহলে সেই গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে, ফলস্বরূপ সেই গ্যাসের অণুগুলির গতিশক্তি কী হবে ইনক্রিজ করবে। তাহলে উষ্ণতা যেই হারে বাড়বে গতিশক্তি বা মোট শক্তি সেই হারে বৃদ্ধি পাবে। তারপরে মোট শক্তি, গ্যাসের মোট শক্তি আর উষ্ণতা পরস্পর সমানুপাতিক, সেখান থেকে আমরা ই প্রপোর্শনাল টি আর ই প্রপোর্শনাল পিভি দুটো কী করবে পিভি ইকুয়াল টু কেটি। তাহলে এটা হচ্ছে কি 1 মোল গ্যাসের সমীকরণ। ওকে, যেখানে কী হচ্ছে সার্বজনীন ধ্রুবক। আবার 1 মোল গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু আরটি। ওকে, এটা এবারে এখানে দেখবো যে আরটির সঙ্গে সি এর মানে আরএমএস বেগের সম্পর্ক কী। ওকে, আরএমএস বেগের সম্পর্ক কী কীভাবে বের করে দেখে নাও, খুবই সহজ। আরএমএস স্পিড কীভাবে দেখে নাও, আমরা জানি কি পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এটা তো আমরা জানি পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। আবার আমরা জানি কি রো ইকুয়াল টু কি এম বাই ভি, রো ইকুয়াল টু এম বাই ভি। যদি মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো দেখলাম, তাহলে বা পি ইকুয়াল টু 1/3 এম বাই ভি ইন্টু সি স্কোয়ার। তাহলে বা বলতে পারি কি সি স্কোয়ার ইকুয়াল টু 3 PV3 বাই এম। আবার পিভি ইকুয়াল টু কি জানি আরটি, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে বা সি স্কোয়ার ইকুয়াল টু 3 RT বাই এম। তাহলে এখানে বলতে পারি কি সি ইকুয়াল টু √3 RT বাই এম। তাহলে কোনো গ্যাসীয় অণুর যে আরএমএস স্পিড আছে বা আরএমএস বেগ আছে, আরএমএস দ্রুতি আছে, সেটা কি উষ্ণতার সঙ্গে কীভাবে সম্পর্ক হচ্ছে দেখে নাও। এটা যে কি আরএমএস বেগের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, এটা কি বলা বলে কি দেখে নাও, আরএমএস বেগের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, আরএমএস বেগের সঙ্গে উষ্ণতা সম্পর্ক। এইভাবে মনে রাখবে যে কোনটার পর কি পড়বো, কীভাবে মনে রাখবো, শুধু এটা মনে রাখবি আরএমএস বেগের সঙ্গে উষ্ণতা সম্পর্ক। এর আগে ছিল কি উষ্ণতা
সঙ্গে মোট শক্তি সম্পর্ক। ওকে, সেটা আমরা পেলাম। সেখান থেকে আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয় করা বা বের করা। তাহলে পেলাম কি দেখে নাও, সি ইকুয়াল টু √3RT/m। ভালো করে দেখে নাও, পি ইকুয়াল টু 1/3 ρ c স্কোয়ার। তাহলে পি ইকুয়াল টু 1/3 আর রো মানে কি m/v। যদি m গ্যাসটির আণবিক ভর হয়, মোট গ্যাসের আণবিক ভর যদি m হয়, v যদি আয়তন হয়, তাহলে রো ইকুয়াল টু রোয়ের জায়গায় আমি m/v বসাবো c স্কোয়ার। তাহলে PV 3PV/m হলো PV ইকুয়াল টু RT। আমরা জানি PV ইকুয়াল টু RT বসিয়ে দিলাম। তাহলে 3RT/m c স্কোয়ার ইকুয়াল টু, তাহলে c ইকুয়াল টু √3RT/m। তাহলে এখান থেকে দেখি RM ধ্রুবক, RM ধ্রুবক, তাহলে C প্রপোর্শনাল টু √T। তাহলে দেখলাম C প্রপোর্শনাল √T। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। সবগুলো এই সম্পর্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। C প্রপোর্শনাল টু √T হলো, অর্থাৎ কোনো গ্যাসীয় অণুর RMS বেগ পরম উষ্ণতার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক হবে। ওকে, অর্থাৎ কোনো গ্যাসীয় অণুর যদি উষ্ণতা পরম উষ্ণতার বৃদ্ধি পায়, তার বর্গমূল আকারে বেগটাও বৃদ্ধি পাবে। ওকে, আর যদি হ্রাস পায় সেই হারেই হ্রাস পাবে। তাহলে ব্যাপারটা দেখে নাও, আমি এখানে বলতে চাইছি কি, যেমন উষ্ণতা মোট শক্তি বা গতি শক্তি কি ডাইরেক্ট টি এর সঙ্গে সমানুপাতিক ছিল, পরম উষ্ণতার সঙ্গে, কিন্তু এখানটায় বেগটা দেখে নাও টি এর বর্গমূলের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ বর্গমূল আকারে উষ্ণতা বা বেগ বৃদ্ধি পাবে। তাহলে পরম উষ্ণতা যে হারে বাড়বে, বেগটা তার বর্গমূল আকারে বৃদ্ধি পাবে। কিন্তু যদি উষ্ণতা হ্রাস করা হয়, ওকে, কোনো গ্যাসের উষ্ণতা যদি হ্রাস পেয়ে যায়, হ্রাস পেলে কী হবে, ধীরে ধীরে একটা গ্যাস যখন তার উষ্ণতা ডিক্রিজ করে করে সেটা কী হবে, প্রথম তরলে রূপান্তরিত হবে, তারপর সেটা কঠিনে রূপান্তরিত হবে। ওকে, তাহলে কোনো গ্যাস যখন উষ্ণতা হ্রাস করে, তার হচ্ছে কি বেগটাও হ্রাস ঘটবে, এবং ধীরে ধীরে যখন তরল ও গ্যাসের রূপান্তর হয়ে যাবে, তখন এদের মধ্যে স্থিতিশক্তিও কাজ করবে। তাহলে যখন কোনো উষ্ণতা হ্রাস ঘটে, তার বেগটা সমানুপাতিক হারেই হ্রাস করে। আর যখন একটা গ্যাস তরলের উষ্ণতা হ্রাস করে করে যখন তরলে রূপান্তরিত হয়ে যাবে বা কঠিনে রূপান্তরিত হয়ে যাবে, তখন গ্যাসীয় অণুগুলো বা এই যে তরল বা কঠিনের মধ্যে যে গ্যাস যে অণুগুলো আছে, এই অণুগুলোর মধ্যে কী হবে, তখন স্থিতিশক্তি কাজ করবে। তখন সেক্ষেত্রে অর্থাৎ গ্যাস যখন তরল বা কঠিন রূপান্তরিত হয়ে যাবে, তখন কিন্তু স্থিতিশক্তি এক্সিস্ট করবে। ওকে, তাহলে তখন মোট শক্তি, গতি শক্তি আর স্থিতিশক্তি দুটোই হবে। তাহলে এখানে বলা হচ্ছে কি, উষ্ণতা আগের মতো যে কথাটা বললাম, উষ্ণতা বৃদ্ধি করলে গতি শক্তি বেড়ে যাচ্ছে, কিন্তু উষ্ণতা হ্রাস করে যখন একদম তরল বা কঠিন রূপান্তর হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে একটা কী হচ্ছে, স্থিতিশক্তি রূপান্তরিত হচ্ছে, স্থিতিশক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে গতি শক্তিটাও কী হচ্ছে, অনেকটা ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, তাহলে এখানে যে আমরা ধ্রুবক নেব, যে মোট শক্তির ক্ষেত্রে যে ধ্রুবকটা ব্যবহার করব, সেই ধ্রুবকটা এমনভাবে ব্যবহার করব যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে যেন একইভাবে পরিবর্তিত হয়, এমনভাবে ধ্রুবকটা যেন পরিবর্তনশীল না হয়। সেই জন্য এখানে যে ধ্রুবকটা আমি যে বললাম কি, এই ধ্রুবকটা ই ইকুয়াল টু বা পিভি ইকুয়াল টু কেটি। তাহলে এখানে এই কেটাকে বলা হয় কি, বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, এটাকে বলা কি বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি পেয়েছিলাম ই ইকুয়াল টু 3/2 PV, তাহলে যদি বসিয়ে দিই, তাহলে ইকুয়াল টু 3/2 KT। তাহলে এই কেটা হচ্ছে কি, বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওকে, এবং এই বোল্টজম্যান কনস্ট্যান্টে কীভাবে নেওয়া হয়, যে এমনভাবে ধরা হয় যাতে করে পরম শূন্য উষ্ণতার যে হ্রাস বৃদ্ধির সঙ্গে পুরোপুরি যাতে মিলে যায়। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে তুমি। নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা এইখান থেকে, এই জিনিস থেকে। ওকে, এই জায়গা থেকে বা এই জায়গা থেকে। তাহলে পরম শূন্য উষ্ণতাটা কী বলে দেখো না, এখানে টি ইকুয়াল টু 0 হলে কে ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। ভালো করে দেখো না, এই সমীকরণে দেখো, টি ইকুয়াল টু 0 হলে ইকুয়াল টু কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে বলা যেতে পারে যে উষ্ণতায় গ্যাসের মোট শক্তি শূন্য হয়ে যায়, অর্থাৎ গ্যাসের অণুগুলির গতিশক্তি বা স্থিতিশক্তি দুটোই শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকে বলা হয় কি, পরম শূন্য উষ্ণতা। তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসীয় অণুগুলির মোট গতিশক্তি শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকে বলা হয় কি, পরম শূন্য উষ্ণতা। ওকে, আশা করি খুব সহজে ছিল এটা, তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যেটা আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। ওকে, মোস্ট প্রবাবল ভেলোসিটি এটা কি। ওকে, নেক্সট হচ্ছে কি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, সর্বাপেক্ষা সর্বোচ্চ বেগ।
বা স্পিড বলা যেতে পারে এটা অফ এ মলিকিউলস। ওকে, কীভাবে বের করে দেখে নাও? এটা পরীক্ষালব্ধভাবে দেখা যায়। ম্যাক্সওয়েল এটা পরীক্ষা করে দেখলেন যে গ্যাসীয় অণুগুলোর প্রত্যেকটা হচ্ছে কি বেগ কী হচ্ছে আলাদা হয়। গ্যাসীয় যে অণুগুলো থাকে এখানটায় সেই প্রত্যেকটার অণুর বেগ ভিন্ন ভিন্ন হয়। এখানে সর্বোচ্চ বেগ থেকে সর্বনিম্ন বেগ পর্যন্ত আছে, অর্থাৎ একটা ভেলোসিটির রেঞ্জ আছে, তাই না? এটা মিনিমাম আর যে ম্যাক্সিমাম। তাহলে খুব যদি দেখা যায় যে গ্যাসীয় অণুগুলো যে গতিশক্তি নিয়ে বা যে বেগ নিয়ে ঘুরে বেড়ায়, তার মধ্যে হচ্ছে সর্বোচ্চ বেগে যে সমস্ত অণু থাকে তার সংখ্যা এবং সর্বনিম্ন বেগে যে অণুগুলো থাকে তার সংখ্যা কম থাকে। অর্থাৎ সর্বোচ্চ বেগের অনুসংখ্যা আর সর্বনিম্ন অনুসংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। তার মানে এর মিডিল পর্যন্ত, অর্থাৎ মিডিল পর্যন্ত যে পরিমাণ যে অণুগুলো থাকে তাদের সংখ্যা বেশি থাকে। আর যেই বেগে অনুসংখ্যা বেশি সেই বেগ কি বলা কি মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বাপেক্ষা সর্বোচ্চ বেগ। তো সেখানে একটা তিনি লেখচিত্র অঙ্কন, সেটা হচ্ছে কি ম্যাক্সওয়েল বেগ বন্টন লেখচিত্র। সেটা কেমন দেখে নাও? সেটা হচ্ছে কি ভেলোসিটি বেগ, যদি আমি লিখি বেগের সঙ্গে অণুর সংখ্যা। ওকে, অণুর সংখ্যা দেখা যাচ্ছে এইটা এরম থাকে। ওকে, তাহলে এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটায় অণুর সংখ্যা সব থেকে বেশি হচ্ছে, দেখে নাও ম্যাক্সিমাম সবচেয়ে করতে হচ্ছে কি এই জায়গায় অণুর সংখ্যা সব থেকে বেশি, সর্বোচ্চ দেখে নাও এটা হচ্ছে অণুর জায়গাটা এখানটায়, তারপরে দেখেন এখানটায়, তারপরে এখানটায়। ওকে, তার মানে ম্যাক্সওয়েল কী বললেন দেখে নাও? ম্যাক্সওয়েল বললেন কি যে যে কোনো একটা চেম্বারের মধ্যে গ্যাসীয় চেম্বার, যে গ্যাসীয় অণুগুলো যে এলোমেলো বা ভিন্ন ভিন্ন বেগে যে ঘুরছে, সেখানে সর্বনিম্ন বেগ সম্পূর্ণ অণুর সংখ্যা অনেক কম এবং সর্বোচ্চ বেগ সম্পন্ন অণুর সংখ্যা তুলনামূলকভাবে কম আছে। এদের মাঝামাঝি যে বেগ আছে সেই বেগের অণুর সংখ্যা সর্বোচ্চ বেশি। সেই বেগটাকে উনি বললেন কি সিএম। অর্থাৎ যেই বেগে অণুর সংখ্যা, এই জায়গাটা হচ্ছে সব থেকে অণুর সংখ্যাটা বেশি, সব থেকে অণুর সংখ্যা কোথায় বেশি আছে এই জায়গাটায়, তাই না? ম্যাক্সিমাম। তারপরে সবচেয়ে কী আছে কমে যাচ্ছে, তাই না? এগুলো কমে যাচ্ছে। তার মানে যেই জায়গায় যেই বেগেতে, যেই নির্দিষ্ট বেগে বা যেই অ্যাপ্রক্স বেগেতে অণুর সংখ্যা সব থেকে বেশি, মানে বেশি সংখ্যক অণু থাকবে, সেই বেগ বলা কি মোস্ট প্রবাবল ভেলোসিটি বা স্পিড। ওকে, তারপর হচ্ছে কি সি অ্যাভারেজ, তারপর হচ্ছে কি সি, বা এটা হচ্ছে কি আরএমএস স্পিড। ওকে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কী হবে দেখে নাও? যদি এদের মধ্যে সম্পর্ক বের করি সেটা কেমন হবে দেখে নাও। তাহলে ব্যাপারটা আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও। ম্যাক্সওয়েল এটা পরীক্ষালব্ধভাবে দেখলেন যে অণুগুলো যে বিভিন্ন এলোমেলো বেগে যাচ্ছে তার মধ্যে সর্বনিম্ন বেগের অনুসংখ্যা এবং সর্বোচ্চ বেগের অনুসংখ্যা অনেক কম। তো যেই বেগের অনুসংখ্যা সব থেকে বেশি সেই বেগটাকে উনি বলেন কি সিএম বা মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বাপেক্ষা সর্বোচ্চ বেগ। সেটাকে সিএম দ্বারা রিপ্রেজেন্ট করলেন, তারপরে সি অ্যাভারেজ, তারপরে সি এটা হচ্ছে আরএমএস। এটা গড় বেগ, সর্বাপেক্ষা সর্বোচ্চ বেগ, গড় বেগ হচ্ছে আরএমএস বেগ। ওকে, ম্যাক্সওয়েল পরীক্ষালব্ধভাবে দেখলেন, নির্ণয় করলেন যে সিএম এর মান হচ্ছে, সিএমটা হচ্ছে কি √2RT/m। উনি ক্যালকুলেট করে বের করলেন যে সিএম যে মোস্ট প্রবাবল সর্বাপেক্ষা সর্বোচ্চ বেগটা হবে সে যে √2RT/m। এবং আমরা বের করেছি কি সি আরএমএস এর মানটা কত পেলাম আমরা √3RT/m। এবং গড় বেগটা দেখে নাও, গড় বেগ কী হবে দেখে নাও, এবং গড় বেগটা দেখে নাও সি অ্যাভারেজটা √8RT/m পাই। ওকে, এখানে আমরা লেখচিত্র অনুযায়ী বুঝতে পারছি যে সিএম লেস দ্যান সি অ্যাভারেজ লেস দ্যান সি। তারপরে এখানে হচ্ছে কি সর্বোচ্চ বেগটা কি আরএমএস স্পিড, আর এখানে হচ্ছে কি দেখাচ্ছে সিএমটা হচ্ছে এই জায়গা আছে। ওকে, গড় বেগের থেকে কম আছে।
তাহলে এই রিলেশনটা একটু মনে রাখবে। এখান থেকে এদের যদি অনুপাত করি সেটা কি দেখলাম সিএম ইস টু সি অ্যাভারেজ ইস টু সি, তাহলে কী হবে দেখে নাও, সিএমটা কি আছে, সিএমটা হচ্ছে আমার দেখে নাও রুট অফ 2RT/m ইস টু সি অ্যাভারেজ দেখে নাও রুট অফ, তো আমি একটু এইখানটাই করে করছি দেখে নাও, আমি এখানে মুছে দিচ্ছি, এটা এই জায়গায় সমাধান করছি দেখো, সিএম ইস টু সি অ্যাভারেজ ইস টু সি, তাহলে এটা কত হবে দেখে নাও, সিএম হচ্ছে রুট অফ 3RT 2RT ওকে 2RT/m is to root of 8RT/m pi is to root of 3RT/m। এবার দেখুন রুট অফ 2RT মানে RT/m প্রত্যেকটা আছে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি শুধু √2 is to root of 8/pi is to root of 3, তাহলে এইটাই হচ্ছে এদের অনুপাত সিএম ইস টু সি অ্যাভারেজ ইস টু সি। আর যদি বলে যে এই তিনটের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বাপেক্ষা সর্বোচ্চ বেগ, গড় বেগ এবং আরএমএস বেগের মধ্যে আরএমএস বেগের অনুপাত নির্ণয় করো, তাহলে এই অনুপাতটা নির্ণয় করতে হবে। আর সবথেকে বলেছি দেখে নাও এই তিনটে জিনিসের মান কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ এরকম কোশ্চেন প্রায় থাকে। ম্যাক্সওয়েলের বেগ বন্টন যে লেখচিত্র থেকে এই কোশ্চেনটা প্রায় থাকে। বেগ বন্টন লেখচিত্র বলে এই ছবিটা আঁকবে এবং এটা দেখাবে, তারপরে এই তিনটে বেগের মান ভালো করে মুখস্থ, এমসি কোশ্চেনে প্রায় থাকে, তো এই মানগুলো মুখস্থ রাখবে এবং তাদের অনুপাতটাও মুখস্থ রাখবে, আর নিজে কষবে, মান থাকবে মনে থাকলে তো অনুপাতটা অটোমেটিকলি তোমার এগুলো সমাধান করতে পারবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেগুলো পড়লাম কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।